সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ফেনল নিয়েই আলোচনা করব। ফেনলের প্রস্তুতি, শনাক্তকরণ এবং ফেনলের যে বিভিন্ন বিক্রিয়া আছে ওই বিক্রিয়াগুলো নিয়েই আমাদের মূলত টোটাল ফেনল নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো, আমরা ফেনলের ব্যাপারটা আলোচনা করতে চাচ্ছি এই জন্যই, কারণ ফেনলটা আমার অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশাল একটা জায়গা দখল করে আছে এবং ফেনল থেকে আমরা যত কিছু প্রস্তুত করতে পারি কিংবা যত ধরনের পদার্থ, এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু পদার্থ আমরা বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারি, সেই জিনিসগুলোই আমরা মূলত এখানে দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমরা দেখি ফেনল জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে বেনজিন বলয় থেকে এক বা একাধিক হাইড্রোক্সিল মূলক যদি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যেই যৌগটা উৎপন্ন করে সেটি হচ্ছে ফেনল। তাহলে আমরা একদম সিম্পল ধরতে পারি যে আমরা ফেনল হচ্ছে বেনজিন রিং এর ধরো কোনো একটা পজিশনে OH মূলক আসছে এবং এটাই হচ্ছে ফেনল, যার অন্য নাম হাইড্রোক্সি বেনজিন বা ফেনল। ফেনল কথাটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে দেখো, আমি যদি ফিন যোগ অল, অর্থাৎ এই বেনজিন রিংটাকে ফিন বলা হয় আর অল হচ্ছে OH মূলক, তার মানে ফিন যোগ অল সেটি হচ্ছে ফেনল। তাহলে আমরা পেলাম যে ফিনলের আরেক নাম হাইড্রোক্সি বেনজিন অথবা ফেনল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যৌগ হিসেবে সবার কাছেই পরিচিত এবং সেটা হচ্ছে, এটাকে কার্বলিক অ্যাসিডও বলা হয়। এটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। দেখো, কার্বলিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিডের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। যেমন কারো বাড়িতে যদি ধরো সাপের উপদ্রব থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়ির ঘরের কোনায়, ঘরের মানে কোনো একটা কর্নারে যদি এই যে ফেনলের কোনো একটা বোতল ঢাকনা খুলে রেখে দেওয়া হয়, তাহলে ওটার গন্ধে সাপ কিন্তু আশেপাশে আসবে না এবং মানুষ সাপের উপদ্রব থেকে রক্ষা পাবে। তাহলে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এমনিতে আমরা জানি কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3। কার্বনিক অ্যাসিড একটা অজৈব যৌগ, অজৈব অ্যাসিড, আর কার্বনিক অ্যাসিড হচ্ছে ফেনলের আরেক নাম। তাহলে আমরা এখানে পাইলাম ফেনল কি, ফেনল হচ্ছে কার্বনিক অ্যাসিডের আরেক নাম, এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রোক্সি বেনজিন। এই ফেনল কিভাবে প্রস্তুত করা হয়, কয়ভাবে ফেনল প্রস্তুত করা হয় এবং ফেনলের শনাক্তকরণ বিক্রিয়াটা আমরা একটু দেখে নিব যে কয়ভাবে শনাক্ত করা যায়, আর ফেনলের কিছু স্পেশাল বিক্রিয়া আছে। কারণ আমরা পড়ার সময় এত কিছু একসাথে পড়ি না, কিন্তু কিছু কিছু জিনিস বাদ দিয়ে যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে এই ফেনলটা একটা অম্লধর্মী যৌগ। এটা অম্লধর্মী কেন, তবে সেই ব্যাখ্যাটাও কিন্তু আমরা এখান থেকে নিব যে ফেনল অম্লধর্মী কেন। তাহলে আমি প্রথমেই ফেনল প্রস্তুত করার আগে আমরা ফেনল অম্লধর্মী কেন সেই ব্যাখ্যাটা একটু জেনে আসি। এখন ফেনল যখন আমরা এর মধ্যে অর্থপ্যারা মেটা নির্দেশক একটা অংশ দেখিয়েছিলাম, দেখো আমি যদি নরমালি ফেনলের এই স্ট্রাকচারটা দেখাই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন, এখানে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তাহলে এই স্ট্রাকচারকে যদি আমি রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে দেখাই, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ফেনল কেন অম্লধর্মী যৌগ। দেখো, বেনজিন রিং এর সাথে যখন অক্সিজেন যুক্ত থাকবে, তখন সেই অক্সিজেনের যে মুক্ত জোড়া ইলেকট্রন সেটা বেনজিন রিং এর দিকে স্থানান্তরিত হয় এবং বেনজিন রিং এর দিকে যে স্থানান্তরিত হয় সেই প্রভাবটাকে বলা হয় মেসোমারিক প্রভাব। আমাদের এখানে প্রিভিয়াস পড়াশোনায় তোমরা মেসোমারিক প্রভাব, আবেশীয় প্রভাব, এই ধরনের বেশ কিছু প্রভাব আছে। এখানে বেনজিন বলয়ের দিকে যখন ইলেকট্রন স্থানান্তর হবে, তখন সেখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, কারণ ইলেকট্রন যখন এখান থেকে ভিতরের দিকে যায় তখন অক্সিজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব কিছুটা কমে যায়। তাহলে সেক্ষেত্রে এই প্রভাবটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক প্রভাব। তাহলে এই যে ধনাত্মক মেসোমারিক প্রভাবটা, এফেক্টটা আমরা
জানবো কিভাবে? দেখো, যখনই বেনজিন বলয়ের দিকে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন স্থানান্তরিত হবে, তাইলে আমি এইভাবে করলাম যে এক জোড়া ইলেকট্রন এখানে আসবে, এখানে অক্সিজেনের সাথে কার্বনের যে একক বন্ধন আছে সেটা ডাবল বন্ড হবে, এবং তখন এইখানকার মুক্ত জোড় অর্থাৎ বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুইটা এই কর্নারে আসবে। তার মানে আমি পরবর্তী স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারি। যদিও আমি এই আলোচনাটা আমার ইমিডিয়েট আগে যে লেকচারটা ছিল, অর্থাৎ সেই লেকচারটা ছিল অর্থপ্যারা ও ম্যাটার নির্দেশক, সেই অংশের মধ্যে কিন্তু এই যে কিছুটা আলোচনা হয়েছে। তারপর আমি যেহেতু ফেনলই পড়াচ্ছি, সুতরাং ফেনলের এখানে আমি আলোচনাটা আরেকবার করতে চাই, যাতে তোমাদের ওইটা রিপিটেশনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখো, যখনই এখানে ইলেকট্রন আসলো তখন এটার উপর কি এফেক্ট পড়তেছে সেটা দেখো। অক্সিজেন, এখানে হাইড্রোজেন এক জোড়া ইলেকট্রন আছে, এখানে পজিটিভ চার্জ, আর যেহেতু এই ইলেকট্রন দুটো এখানে আসছে সুতরাং এটা নেগেটিভ চার্জ, আর বাকি যে দুটো বন্ধন সেই দুটো বন্ধন যা আছে সেটা ঠিকই আছে। এবার এর পরবর্তী আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো ইলেকট্রন এর পরে বন্ধন সৃষ্টি করবে এখানে, এবং তখন এই বন্ধনটা ভেঙে তার ইলেকট্রনগুলো চলে যাবে এই জায়গায়। অর্থাৎ পরবর্তী স্ট্রাকচারটা আমরা এইভাবে লিখতে পারি যে বেনজিনের মধ্যে আমার ডাবল বন্ড, এখানে ও এর সাথে এইচ, দুটো ইলেকট্রন পজিটিভ চার্জ, আর এখানে যেহেতু একটা বন্ধন তৈরি হচ্ছে এবং এখানেও বন্ধন আছে, সুতরাং এগুলো যা আছে তা থাকবে, কিন্তু এই বন্ধনটা ভেঙে গিয়ে তার ইলেকট্রন দুটো এখানে বাড়তি ইলেকট্রন হিসেবে শো করবে, নেগেটিভ চার্জ। পরবর্তী স্ট্রাকচারটা দেখো, অর্থাৎ আমার আগে নেগেটিভ চার্জ ছিল এখানে, নেগেটিভ চার্জটা এখন হয়ে যাচ্ছে এখানে। তারপরে যদি আমি আরেকটা স্ট্রাকচার লিখি, অর্থাৎ এই দুটো ইলেকট্রন এখানে এখন বন্ধন সৃষ্টি করবে এবং এই বন্ধনটা ভেঙে গিয়ে ইলেকট্রন এখানে আসবে, তাহলে আমরা স্ট্রাকচারটা তখন এইভাবে সাজাইতে পারি যে এখানে ডাবল বন্ড, ও এর সাথে এইচ, এক জোড়া ইলেকট্রন আছে পজিটিভ চার্জ, এবং এই বন্ধনটা এবং এইখানে নতুন করে বন্ধন সৃষ্টি হচ্ছে এখানে, এবং নেগেটিভ চার্জটা চলে যাচ্ছে তখন এই জায়গায়। দেখো, আমরা কিন্তু একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি। এইবার ফাইনাল স্টেজে আমার এইখানে যে ইলেকট্রন দুটো আছে সেখানে এখানে বন্ধন তৈরি করবে, তখন তার ডাবল বন্ডটা আবার ভেঙে গিয়ে তার ইলেকট্রনগুলো আগের জায়গায় দিয়ে দিবে। তাহলে হচ্ছে কি, ফাইনাল স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে বন্ডটা আবারও সিঙ্গেল হয়ে গেল, অক্সিজেনের সাথে হাইড্রোজেন এক জোড়া দুই জোড়া ইলেকট্রন, তখন আর এখানে পজিটিভ চার্জ থাকবে না, আর বন্ধন তিনটা হয়ে যাচ্ছে এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়। তাহলে লক্ষ্য করো, আমাদের প্রথম স্ট্রাকচার থেকে শুরু করে একদম লাস্ট স্ট্রাকচার পর্যন্ত, এখানে প্রথম এবং লাস্টটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে ডাবল বন্ড তিনটা, ডাবল বন্ড তিনটাই আছে, OH আগের মতোই অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে, কিন্তু খেয়াল করবে অক্সিজেন এই বেনজিন রিংয়ে যে তিনটা দ্বিবন্ধন ছিল সেই তিনটা দ্বিবন্ধনের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু আমরা যদি এই স্ট্রাকচারগুলো দেখি, মাঝের স্ট্রাকচারগুলো, এটা 1, এটা 2 এবং এটা যদি আমি 3 দিয়ে দেখি, তাহলে 1, 2 এবং 3 এই তিনটা স্ট্রাকচারে, তিনটা গঠনের মধ্যে, কাঠামোর মধ্যে অক্সিজেনের উপর যেহেতু পজিটিভ চার্জ, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ মানে হচ্ছে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে এই তিনটা স্ট্রাকচার অক্সিজেনের উপর যখনই ঘাটতি সৃষ্টি হয়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন আছে, সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধনটা হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে H+ হিসেবে চলে যেতে পারে, কারণ H+ হিসেবে যদি চলে যায় তখন অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তাহলে যে কোনো যৌগ যখনই হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যায় তখনই সে অম্লধর্মিতা প্রদর্শন করে। সুতরাং এখানে ফেনলের যেহেতু মানে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘাটতি দেখা যায়, সেজন্য হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন প্লাস হিসেবে চলে যায়, সেজন্যই আমাদের ফেনল অম্লধর্মী যৌগ। যে তার মানে যখনই তোমাকে ফেনল অম্লধর্মী কেন প্রশ্নটা আসবে, তখন আমাকে এই স্ট্রাকচারগুলো দিয়ে তারপরে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এই পর্যন্ত রাখলাম যে ফেনল কেন অম্লধর্মী। তাহলে আমরা প্রথমে জানলাম ফেনল, ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড বা হাইড্রোক্সি বেনজিন। তারপরে দেখলাম যে ফেনল কেন অম্লধর্মী, তার জন্য আমি স্ট্রাকচারগুলো দেখে এই স্ট্রাকচারটা যখন আমরা আঁকবো তখন সেখানে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন আমাদের অটোমেটিক সমাধান হয়ে যায়। কোন কোন প্রশ্ন? যেমন এখান থেকে হাইড্রোক্সিল মূলকটা
অর্থাৎ বেনজিন বলয়ে যে OH মূলকটা থাকে সেটা কেন অর্থ প্যারা নির্দেশক। দেখো এই স্ট্রাকচারগুলোতে দেখা যাচ্ছে অর্থ প্যারা এবং অর্থ এই পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে স্বাভাবিকভাবে ফার্দার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ওই ইলেকট্রোফাইল যেটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন আছে সেটা কিন্তু ওই অর্থ প্যারা এবং অর্থ অবস্থানে আসতে চাইবে, সেজন্য OH মূলক অর্থ প্যারা নির্দেশক। এবং আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেনল এটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কেন, মানে OH মূলকটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কেন। তাও আমরা একই ব্যাখ্যা অর্থাৎ এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা তখন বলতে পারি যে OH মূলক থাকার কারণে OH মূলকের বা হাইড্রোক্সিল মূলকের অক্সিজেনের মুক্তজনক ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে স্থানান্তরিত হয়ে বেনজিনের ভিতরে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। ইলেকট্রন ঘনত্ব বাড়ালে স্বাভাবিকভাবে সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় আগের চেয়ে কিছুটা বেশি সক্রিয় হয় এবং সেই কারণে OH মূলক অর্থ প্যারা নির্দেশক, সেটা আগেই বলেছি। আর OH মূলক একইভাবে সেটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তাহলে আমাদের কয়েকটা জিনিস পরিষ্কার হলো। এরপরে আমরা যেটা দেখব সিরিয়ালি যে এই যে ফেনল এটা কিভাবে প্রস্তুত করা হয় সেই জিনিসগুলোই আমরা দেখব। আমাদের যদিও আজকের আলোচনাটা হয়তো কিছুটা দীর্ঘায়িত হইতে পারে, 1 ঘন্টার মতো লেগে যেতে পারে, কিন্তু তারপরেও তোমরা অন্ততপক্ষে আমাদের ফেনলটা পুরো ফেনলটা একদম পরিষ্কারভাবে বোঝার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ তোমরা তো কতভাবেই টাইমটা ওয়েস্ট করো, সময় নষ্ট করো, কিন্তু এই ক্ষেত্রে আমি ফেনলটা প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত দেখে যেতে বলবো। তাহলে আসো আমরা এইবার ফেনলের প্রস্তুত প্রণালী দেখছি, ফেনলটা কতভাবে প্রস্তুত করা যায়। আমরা প্রথমে কয়ভাবে প্রস্তুত করা যায় তার জন্য সিরিয়ালে দেখতেছি যে কিভাবে ফেনল প্রস্তুত করা যায়। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে এটা প্রস্তুত করা যায়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে। এবং এই পদ্ধতিটাকে সাধারণত পরীক্ষাগার প্রণালী বলা হয়। পরীক্ষাগার, কারণ আমরা ল্যাবরেটরিতে খুব ইজিলি এই পরীক্ষাটা অর্থাৎ করতে পারি। পরীক্ষাগার প্রণালী আমরা লিখে রাখলাম। তাহলে 1 নম্বর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ফেনল প্রস্তুত করতে পারবো। দ্বিতীয় নেক্সট ওয়ান সেটা হচ্ছে কিউমিন হতে ফেনল প্রস্তুতি, কিউমিন হতে ফেনল, সেটাও আমরা দেখব কিউমিন কি, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব। নাম্বার 3 যেটা সেটা হচ্ছে আলকাত্রার মধ্যম তেল হতে, আলকাত্রার মধ্যম তেল হতে এটা হচ্ছে ফেনল নিষ্কাশন করা যায়। কারণ ফেনলটা আলকাত্রার মধ্যম তেলে ফেনল এমনিতে থাকে, তাহলে সেখান থেকে আমরা ফেনলটা আলাদা করবো, সেপারেট করে নিব। তাহলে কিভাবে করতে হবে সেটা দেখাবো। তারপর 4 নাম্বার প্রসেস যেটা সেটা হচ্ছে ক্লোরোবেনজিন হতে, ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিন হতে যে প্রসেসটা সেটাকে ডাও পদ্ধতি বলা হয়, ডাও পদ্ধতি। তাহলে আমরা ডাও পদ্ধতির মাধ্যমেও ফেনলটা প্রস্তুত করতে পারবো। আমাদের তাহলে বিশেষ করে এই 4টা বিক্রিয়ার মাধ্যমে আমরা ফেনল প্রস্তুত করতে পারবো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে পরীক্ষাগার প্রণালী যেটা, তারপরে কিউমিন হতে ফেনল, তারপরে হচ্ছে আলকাত্রার মধ্যম তেল থেকে ফেনল নিষ্কাশন, এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে, এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাও পদ্ধতি। তাহলে আমরা এখন সিরিয়ালি প্রত্যেকটা পদ্ধতি দেখব। তবে কিছু কিছু জিনিস হয়তো ডেসক্রিপটিভ টাইপের, সেজন্য কিছুটা ভিডিওটা আমি সামান্য ছোট করার জন্য হয়তো ডেসক্রিপশনটা আমি কিছুটা ওমিট করব, বাদ দেব, সেটা তোমরা নিজেরা দেখে নিবা। তাহলে আমরা প্রথমেই আসো 1 নাম্বার যেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তোমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইড যখন আমরা প্রস্তুত করব, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা হুট করে আসবে না, তাহলে সেক্ষেত্রে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কোথায় প্রস্তুত করব। তোমাকে যদি সরাসরি বেনজিন থেকে কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করব সেটা যদি দেখাই, তাহলে দেখো কিভাবে হবে। আমরা প্রথমেই বেনজিন নিলাম, দেখো একটু মানে খুব সুইফট আমি বলতেছি। বেনজিনের সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি, এবং নাইট্রিক অ্যাসিড এটা
গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া হয় তাহলে প্রথমেই আমার নাইট্রোবেনজিন যৌগটা প্রস্তুত হবে। তাহলে আমি নাইট্রোবেনজিনটা পেলাম এবং সাথে পানি উৎপন্ন হবে। দেখো তাহলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন প্রস্তুত হয়। এবার এই নাইট্রোবেনজিন যেটা উৎপন্ন হলো সেই নাইট্রোবেনজিনকে যদি আমি নাইট্রোবেনজিন NO2 এটাকে যদি আমি জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি এবং এই জায়মান হাইড্রোজেন কোথা থেকে আসবে Sn + HCl, মানে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয় সেই জায়মান হাইড্রোজেনের সাথে যদি এটা বিক্রিয়া করি তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা প্রস্তুত হবে সেটা হচ্ছে NH2 + 2H2O এবং এখানে বিক্রিয়ার সমতা মেলানোর জন্য এখানে 6 হাইড্রোজেন দিতে হবে। তাহলে বেনজিন থেকে প্রথমে নাইট্রোবেনজিনের বিজারণ ঘটে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন তৈরি হলো। এরপরে কারণ আমরা চাচ্ছি যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা কিভাবে আসবে, তাহলে আমাদের প্রথম ধাপে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, এরপরে আমরা অ্যানিলিন যেটা প্রস্তুত করব অ্যানিলিন থেকে এবার আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে চলে যাব। তাহলে দেখো এটা হচ্ছে অ্যানিলিন NH2, এটার সাথে যদি আমি সোডিয়াম নাইট্রেট NaNO2 + HCl বিক্রিয়া করি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়াটা রাখি, সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যানিলিনের বিক্রিয়ায় আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তার মানে N2Cl প্লাস এখানে দেখো নাইট্রোজেন এখানে আছে নাইট্রোজেন N2Cl আর প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। যাই হোক আমরা বিক্রিয়ার সমতা মেলানোটা অতটা এসেনশিয়াল না, তারপরে যদি সমতা মেলাতে চাও তাহলে এখানে হয়তো 2HCl হবে, তাহলে আমার বিক্রিয়াটা মিলে যাবে। দেখো N2Cl আবার সোডিয়াম ক্লোরাইডের সাথে একটা Cl আসছে, সুতরাং 2 সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড আচ্ছা 2 লাগবে না, সোডিয়াম ক্লোরাইড যেহেতু এখানে ক্লোরিন দুইটা ক্লোরিন চলে আসছে সোডিয়াম, আর এখানে একটা সোডিয়াম না N2Cl বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে গেল এবং সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হলো। তাহলে দেখো আমরা কিন্তু বেনজিন থেকেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা নিয়ে আসলাম। তাহলে এরপরে আমরা কিন্তু প্রথমেই লিখছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে পরীক্ষাগার প্রণালীতে কিভাবে আমরা বেনজিন পাবো, তাহলে না ফেনল পাবো। তাহলে আমার প্রথম বিক্রিয়াটাই অর্থাৎ এখন যদি আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এটা পাই তাহলে সেটা কিভাবে হবে, দেখো আমি প্রথম বিক্রিয়াটা তাহলে এখানে মুছে দিচ্ছি। তাহলে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যে লবণটা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এটা সিম্পলি পানির সাথে যদি বিক্রিয়া করে, এই যে সিম্পলি পানির সাথে বিক্রিয়া করলেই আমার যৌগ যেটা উৎপন্ন হবে সেই যৌগটা হবে OH প্লাস, এই যে দেখো এখান থেকে OH প্লাস নাইট্রোজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এখান থেকে একটা OH আসলে একটা হাইড্রোজেন রয়ে যাবে, হাইড্রোজেনটা এখানে অর্থাৎ Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে আর নাইট্রোজেনটা আলাদা হয়ে গেল। তাহলে এই ফেনলটা এবং এটা সাধারণত 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া হয়। তাহলে দেখো আমরা ফাইনালি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল পাইলাম। এখন যদি তোমাকে বলা হয় বেনজিন থেকে কিভাবে ফেনল পাবো, তাহলে কিন্তু বেনজিন থেকে প্রথমে নাইট্রোবেনজিন, তারপরে নাইট্রোবেনজিনকে আবার বিচারণ করে অ্যামিনোবেনজিন বা অ্যানিলিনকে আবার এই বিক্রিয়াটা সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়াটা, এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন আছে, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করার যে বিক্রিয়াটা আছে সেটাকে ডায়াজোটাইজেশন বা ডায়াজোকরণ বিক্রিয়াও বলা হয় এই বিক্রিয়াটা। তাহলে এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখান থেকে অর্থাৎ একটা জিনিসের আগে কি আমরা অনেক কিছু কিন্তু শিখে যাচ্ছি। তাহলে বেনজিনের সাথে নাইট্রোবেনজিন থেকে আবার বিজারণ করে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন, আবার অ্যামিনোবেনজিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং লাস্ট স্টেপে ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় এবং সেটা পানির সাথে বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে আমার ফেনলটা প্রস্তুত হবে, সাথে নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হবে। তাহলে আমরা প্রথম যে বিক্রিয়াটা অর্থাৎ প্রথম যে প্রস্তুতিটা খুব সহজেই জেনে গেলাম যে বেনজিন থেকে কিভাবে ফেনল প্রস্তুত করা যায়, অথবা আমাদের দরকার নাই বেনজিন দরকার নাই, আমরা তারপরও ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা কিভাবে আসছে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা টোটাল একদম প্রথম থেকে স্টার্ট করলাম। এটাই তোমাদের অনেক কাজ দেবে।
যেমন বেনজিন থেকে কিভাবে অ্যাডিনিন প্রস্তুত করব, বেনজিন থেকে কিভাবে নাইট্রোবেনজিন তৈরি করব। তারপরে একটা স্টেপের সাথে একটা স্টেপ জড়িত, এবং লাস্ট স্টেপে N2Cl এর সাথে এই ফেনল অর্থাৎ পানির সাথে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, এবং আর্দ্র বিশ্লেষণ এখানে তোমরা অর্থাৎ মানে বিক্রিয়াটা যদি সমতা করতে চাও তাহলে করতে পারো, আর্দ্র সমতা না করলে এখন কিন্তু সমতা করাই আছে। তাহলে আমরা প্রথম বিক্রিয়াটা পেয়ে গেলাম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল প্রস্তুত করা হয়, আমরা এটা মুছে দিচ্ছি। এইবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে প্রস্তুতিটা, এবং দ্বিতীয় প্রস্তুতিতে কি দেখো সেটা হচ্ছে কিউমিন হতে ফেনল প্রস্তুতি। এখন কিউমিন থেকে ফেনল প্রস্তুত করার জন্য যে বিক্রিয়াটা আমাদের আছে, এখন কিউমিন জিনিসটা কি সেটা আগে একটু দেখো। বেনজিন, এটাও কিন্তু আমি একদম বেনজিন থেকে শুরু করতেছি। তাহলে বেনজিনের সাথে যখন CH3CH ডাবল বন্ড CH2 এই যৌগটা বিক্রিয়া করবে, বেনজিন প্লাস CH3CH, এটা হচ্ছে প্রোপিন। এটা যদি ফসফরিক অ্যাসিডের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4 এইটার উপস্থিতিতে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 30 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া করে, দেখো বেনজিনের সাথে প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রোপিন যদি বিক্রিয়া করে, তখন আমাদের যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা খেয়াল করো, এখানে C, এখানে একটা CH3, তারপরে এখানে একটা ধরো আমি CH3 লিখলাম, এবং এই যে দেখো CH এর যে কার্বনটা আছে সেই কার্বনের সাথে আমি হাইড্রোজেনটা যুক্ত করলাম, অর্থাৎ মাঝের অংশটা এখানে বেনজিনের এই রিং এর সাথে যুক্ত হয়েছে। তখন এখান থেকে যে হাইড্রোজেনটা পাচ্ছি, কারণ এই যে বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, সেটাই এখানে CH2 এর সাথে যুক্ত হয়ে CH3 তৈরি করলো, আর একটা CH3 এর পাশে আছে, সিঙ্গেল বন্ড হয়ে গেল, এবং এই যৌগটার নামই হচ্ছে আমাদের কিউমিন। তাহলে আমরা কিউমিনটা কিভাবে পাবো? প্রথম ধাপেই আমাদের কিউমিন পাওয়ার জন্য তাহলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 30 অ্যাটমসফিয়ার চাপে বেনজিনের সাথে যদি অ্যালকিন প্রোপিন বিক্রিয়া করি, তাহলে আমরা কিউমিন যৌগটা পাবো। এবং কিউমিন যৌগটার আরেকটা নাম হচ্ছে, এটাকে আইসোপ্রোপাইল বেনজিনও বলা হয়, আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন কেন? দেখো এই যে CH3CH তিনটা তো প্রোফাইল মূলক, কিন্তু সেটা দ্বিতীয় কার্বন থেকে যেহেতু একটা মূলক অর্থাৎ ইয়ে বের হয়েছে, সেজন্য ওটাকে বলা হয় আইসোপ্রোপাইল। যদি লাস্ট থেকে আসতো তাহলে শুধু প্রোফাইল হইতো, তাহলে এটা আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু কিউমিন থেকে ফেনল, এবং কিউমিনটা কোত্থেকে পাবো সেটার জন্য আমি কিন্তু একদম ব্যাগ থেকে আমি দেখালাম, যেটা কিছুক্ষণ আগে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা কোত্থেকে পাবো সেটাও দেখিয়ে দিলাম। কারণ একদিকে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়ে যাচ্ছে এই সুযোগে। তাহলে এইবার আমরা কিউমিন পেয়ে গেলাম। কিউমিন পরবর্তীতে এই কিউমিনটা বিক্রিয়া করবে কার সাথে? দেখো এই কিউমিনটা এর পরে বিক্রিয়া, হ্যাঁ এটার সাথে প্লাস আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করব, এবং এই অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে সেটা কিন্তু কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজ, কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে এটা বিক্রিয়া করবে। কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা করে তাহলে বিক্রিয়াটা কিভাবে হয় সেটা একটু দেখো। এবং এটা 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা পরবর্তী যে যৌগটা পাবো, দেখো একটু আমরা এইভাবে লিখতেছি, সেটা হচ্ছে এইখানে C এর সাথে এদিকে একটা CH3 আছে, উপরের দিকে একটা CH3 আছে, আর অক্সিজেন যে দুটো আসলো সেই দুটো অক্সিজেন আমার মাঝখানে ঢুকে CH যেটা আছে COOH, যদিও COOH মূলক থাকলে কার্বক্সিলিক অ্যাসিড ধরে, কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিড না, কারণ এই COOH কিন্তু মাঝখানে আসছে, এবং এই যৌগের নাম হচ্ছে, আমি একটু নিচে করে লিখি, এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। একটু ভালো করে মনে রাখবা, এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম সেকেন্ড স্টেপে
অর্থাৎ আমাদের কিউমিন যেটা আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এবং সেটা 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজ প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে কিউমিন হাইড্রোপারক্সাইড উৎপন্ন করলো। এইবার এই যৌগের সাথে যদি আমি এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখি, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে এবং সালফিউরিক অ্যাসিড এবং পানির উপস্থিতিতে বিক্রিয়া করলে সেক্ষেত্রে এখানে হবে কি দেখো, আমি মানে টোটালি এটা দেখার জন্য আমি কিছুটা জায়গা মুছে দিচ্ছি। এই জায়গাটা আমি মুছে দিলাম। দেখো এখন জাস্ট হবে কি, এখানে কিউমিন হাইড্রোপারক্সাইড যেটা আছে সেই কিউমিন হাইড্রোপারক্সাইডের অংশ থেকে আমার জাস্ট OH মূলকটা উপরে থাকবে এবং OH মূলক যদি থাকে আর বাকি এই পুরো অংশটা আলাদা হয়ে যাবে এবং সেটা হবে CH3 CO CH3, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে প্রোপানন বা প্রোপাননের আরেক নাম হচ্ছে এসিটোন। এবং এসিটোনটা আমরা কোন কাজে ইউজ করি? এসিটোন কিন্তু এটা ওই যে নেল পলিশ রিমুভার হিসেবে ব্যবহৃত হয় এসিটোন, আর অনেক কাজ আছে, তারপর আমার মানে সবাই বোঝার জন্য এটা বলে দিলাম প্রোপানন। এবং এই ফেনলটা পেয়ে গেলাম। দেখো তাহলে আমার সিম্পল বিক্রিয়া, প্রথমে বেনজিনের সাথে প্রোপিন বিক্রিয়া করবে, আইসোপ্রোপাইল বেনজিন অথবা কিউমিন তৈরি হবে। সেই কিউমিনের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করি এবং সেটা কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে কিউমিন হাইড্রোপারক্সাইড হয় এবং সেটাকে সালফিউরিক অ্যাসিড ও পানির উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে সেটা ফেনল এবং প্রোপানন প্রস্তুত হয়। তাহলে আমরা আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা পেয়ে গেলাম। প্রথম বিক্রিয়াটা ছিল বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল, আর এখন দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে আমাদের কিউমিন থেকে ফেনল। এবং অনেক সময় ছোট একটা কিউমিনের সংকেত কি, তাহলে কিউমিনের সংকেত হচ্ছে এটা, কিউমিন হাইড্রোপারক্সাইড এটা, তারপর ফেনল আমরা এইভাবে যে করতে পারি, মানে তৈরি করতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় বিক্রিয়াটাও গেল যে কিউমিন থেকে ফেনল প্রস্তুতি। এইবার আমরা চলে যাব আমাদের থার্ড যে রিঅ্যাকশনটা, এবং সেই আলকাত্রার মধ্যম তেল থেকে ফেনল নিষ্কাশন। দেখো আলকাত্রাকে যখন নিষ্কাশন করার জন্য আলকাত্রার মধ্যে কিন্তু বেশি বিভিন্ন উপাদান থাকে এবং সেই উপাদানটা আংশিক পাতন প্রক্রিয়ায় বিভিন্ন টেম্পারেচারে তাদের মানে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয় এবং সেক্ষেত্রে 170 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলকাত্রার যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় মধ্যম তেল। এখানে তিন ধরনের তেল আছে, লঘু তেল, ভারী তেল এবং মধ্যম তেল। তাহলে মধ্যম তেলের অংশটা পাওয়া যাবে কোথায়? 170 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলকাত্রার মধ্যম তেলের মধ্যে কি কি থাকে দেখো, আমার কয়েকটা জিনিস আমি এখন 3 নাম্বার বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি আলকাত্রার মধ্যম তেলে। এবং সেটা থাকে প্রথমত ফেনল, তারপরে নেফথালিন এবং ফেনলের কিছু জাতক। জাতক মানে কি? ফেনল আছে, ফেনলের সাথে OH মূলক আছে, তার সাথে অন্যান্য মূলক যুক্ত ফেনলের কিছু জাতক, যেমন ক্রাজল, এই ধরনের ক্রাজল, ফেনল, নেফথালিন, এই যৌগগুলো থাকে। তাহলে প্রথমে আলকাত্রার মধ্যম তেলে যেহেতু এই অংশগুলো আছে, তখন প্রথমে এটা ঠান্ডা করা হয়। শীতল করলে আবার এই তিনটা যৌগ ফেনল, নেফথালিন এবং ফেনলের যে জাতক, ওইখানে ক্রাজল নামক একটা পদার্থ আছে, ক্রাজল, তারপর নেফথালিন, ফেনল, এগুলো থাকে। তাহলে যখনই আমি শীতল করব, তাহলে শীতলীকরণের পর শীতলীকরণ করলে দেখা যায় নেফথালিনটা এখানে কেলাসিত হয়ে যায়। তাহলে নেফথালিনটা যখন কেলাসিত হবে, তখন ক্রিস্টাল বা কেলাসিত হলে তখন আমি কোনো একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলে তখন দেখা যাবে যে সেখানে নেফথালিনটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, আর সেখানে ফেনলের জাতক বা অন্যান্য ক্রাজল টাজল এগুলো থাকবে। তখন সেই ক্ষেত্রে যদি আমি এই ফেনলের এবং তার জাতকগুলো যেগুলো আছে, ফেনল জাতীয় যেগুলো জিনিস আছে, সেগুলোর মধ্যে যদি আমি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, দেখো একটু ভালো করে দেখো, কারণ আমি এর মধ্যে ন্যাপথালিনটাকে অলরেডি আলাদা করে ফেলছি। তাহলে সেখানে ফেনল জাতীয় যে পদার্থগুলো আছে, কারণ এখানে তো ফেনল তো আছেই আগে থেকে, আমরা এটাকে নিষ্কাশন করতেছি, এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তাহলে আমার যে যৌগটা প্রস্তুত হবে সেটা হচ্ছে ONA+H2O। ONA মানে হচ্ছে এখানে অক্সিজেনের সাথে এখান থেকে একটা সোডিয়াম আসলো, আর H আর OH মিলে পানি তৈরি করবে।
তাহলে আমাদের এই যে যে যৌগটা প্রস্তুত হলো সেটা হচ্ছে সোডিয়াম ফিনেট। তাহলে এইখানে দুইটা আলাদা স্তর তৈরি হবে। আলাদা স্তর বলতে একটা স্তর হচ্ছে জলীয় স্তর আর একটা স্তর হচ্ছে আমার তৈলাক্ত স্তর। তাহলে জলীয় স্তরের মধ্যে আমার এই সোডিয়াম ফিনেটটা থাকবে জলীয় স্তরে, আর অন্যান্য যে পদার্থগুলো এটার সাথে বিক্রিয়া করবে না সেগুলো থাকবে তৈলাক্ত স্তরে। তাহলে জলীয় স্তরটাকে যদি আমি আলাদা করে ফেলি, সেই জলীয় স্তরে কিন্তু আমার সোডিয়াম ফিনেটটা আছে। কারণ আমার তৈলাক্ত স্তরটা বাদ দিব, সেখানে আমার অন্তত ফিনল নাই, কারণ ফিনল যা ছিল সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অলরেডি বিক্রিয়া করে আমার সোডিয়াম ফিনেট তৈরি করে ফেলছে। এইবার এই সোডিয়াম ফিনেট যেটা আছে সেই যৌগ থেকে আমরা সোডিয়াম ফিনেট ONA এটার সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই H2SO4 এবং বিক্রিয়া ঘটাইলে তখন সেক্ষেত্রে দেখো এখানে তৈরি হবে OH, এখান থেকে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন আসলো এবং সাথে আমার সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। তাহলে দেখো সোডিয়াম সালফেট তৈরি করার জন্য Na2 যেহেতু আছে আমি এটাকে 2 অণু দিলাম এবং এইখানেও 2 অণু দিলাম। তাতে দেখো দুইটা OH এখানে দুইটা আছে, দুইটা চলে আসলো সোডিয়াম সালফেট। তাহলে আমরা ফেনল পেয়ে গেলাম এবং সাথে সোডিয়াম সালফেট। তারপর এটাকে এই ফেনল যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আরো কিছু পদ্ধতি আছে। আবার মূল রাসায়নিক বিক্রিয়াটা এখানে চলে আসছে। তাহলে আলকাতরার মধ্যম তেল থেকে আমি এইভাবে ফেনলটা নিষ্কাশন করতে পারবো। এটা আমাদের থার্ড বিক্রিয়া। তাহলে দেখো এটা এই বিক্রিয়াটা কিছুটা ডেসক্রিপটিভ টাইপের, অর্থাৎ সেখানে কি কি করতে হবে সেই জিনিসগুলো, কিন্তু মূল বিক্রিয়াটা আমাদের এখানে। এবং এখানে ফেনলটা যেহেতু ওই আলকাতরার মধ্যম তেলের মধ্যে আছে, তাহলে সেখানে যখনই আমি সোডিয়াম হাইড্রোক্সাইড 10% দিব এবং ভালো করে নাড়বো, তখন সেখানে যত ফেনল জাতীয় পদার্থ আছে সবগুলো কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট হয়ে সেটা জলীয় স্তরে চলে যাবে। তারপর জলীয় স্তরটাকে আমি তৈলাক্ত স্তর থেকে আলাদা করার পরে সেখানে যখন আমি সালফিউরিক অ্যাসিড দিব, তাহলে আমার ফেনলটা আলাদা হয়ে গেল এবং সেই ফেনলটাকে আমি আবার পাতন প্রক্রিয়ায় শুষ্ক করে তারপরে আমি বিশুদ্ধ ফেনলটা পাবো। এটা একটু তোমরা বই থেকে দেখে নিবা। তাহলে আমাদের তৃতীয় স্টেপটাও চলে গেল, অর্থাৎ ফেনল আলকাতরার মধ্যম তেল থেকে কিভাবে ফেনল নিষ্কাশন করা যায়। এইবার আমাদের ফোর্থ ওয়ান, চতুর্থ যে বিক্রিয়া সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে আমরা কিভাবে ফেনল তৈরি করব, এবং সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডাও পদ্ধতি। দেখো সেই পদ্ধতিটা আমি সরাসরি ক্লোরোবেনজিন থেকে, তাহলে 4 নাম্বার যে বিক্রিয়াটা ছিল সেই ক্লোরোবেনজিন। এমনিতেই তোমাদেরকে যদি বলা হয় ক্লোরোবেনজিন কোথা থেকে প্রস্তুত করবা, তাহলে সেটা কিন্তু জানা কথা, কারণ আমাদের বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়ায়, অর্থাৎ বেনজিনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই এবং সেটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে অথবা কোনো একটা হ্যালোজেন বাহক যেমন আয়রন অথবা ফেরিক ক্লোরাইড এগুলোর উপস্থিতিতে যদি বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটে, তাহলে সেটা ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। তাহলে এখন আমি সরাসরি ক্লোরোবেনজিন পেয়ে গেলাম। এটার সাথে প্রথমেই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো এবং এই বিক্রিয়াটা 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 150 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের ONA প্লাস HCl, ওই যে আবারও আগের মতো সোডিয়াম ফিনেট তৈরি হলো এবং সোডিয়াম ফিনেট যখনই তৈরি হবে এই সোডিয়াম ফিনেটটা পরবর্তীতে আমি আইদার সালফিউরিক অ্যাসিড, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই সোডিয়াম ফিনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিয়ে আমি ফেনল তৈরি করছিলাম। এইবার আমি তোমাদেরই জানার জন্য অন্য আরেকটা বিক্রিয়ার সাহায্য নিচ্ছি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায়ও কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে, তোমরা এখানে দেখো এখানে H2CO3 কার্বনিক অ্যাসিড, তো এখানে যেরকম সালফিউরিক অ্যাসিড ছিল আমরা কার্বনিক অ্যাসিড দিয়ে করতে পারি। তো কার্বনিক অ্যাসিড সরাসরি কার্বনিক অ্যাসিড না নিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে যদি বিক্রিয়ায় আমরা যৌগটা প্রস্তুত করি, তাহলে খুব সহজেই আমরা সেটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে দেখো ও এর সাথে আমরা যদি এখানে OH প্লাস, এরপর দেখো আমার এখানে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট Na2CO3, এবং যেহেতু এখানে Na2CO3 হয়েছে তাহলে আমার বিক্রিয়াটাতে এখানে 2 মোল লাগবে, এখানেও 2 মোল উৎপন্ন হবে, তাহলে আমাদের বিক্রিয়াটার সমতা মিলে গেল। তাহলে দেখো আমরা, এবং এই পদ্ধতিটাকে ডাও পদ্ধতি বলা হয়। আমি উপরে একটু করে লিখতেছি ডাও পদ্ধতি। বিজ্ঞানী ডাও
এই প্রসেসটা উদ্ভাবন করেন বলেই এটাকে ফেনল প্রস্তুতির দাও পদ্ধতি বলা হয়। তাহলে বেনজিন থেকে আমি ফেনল তৈরি করতে পারি এইভাবে। আগে তো বেনজিন থেকে একটা ফেনল প্রস্তুত করে দেখাইছিলাম, প্রথম আমার প্রক্রিয়াটা সেটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে। কিন্তু আমি যদি ওইটুকুতে না গিয়ে আমি ক্লোরোবেনজিন থেকে করি, তাহলে বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করা সহজ। আর সরাসরি ক্লোরোবেনজিনকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম ফিনেট তৈরি করতে হবে। সেই সোডিয়াম ফিনেটের সাথে আমি আইদার কার্বন ডাই অক্সাইড এবং পানি অথবা সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করা যায়। তাহলে যে কোনো প্রক্রিয়ায় আমরা ফেনল তৈরি করতে পারবো। তাহলে এই আমাদের ফেনল তৈরি করার 4টা ধাপ চলে আসলো। দেখো এর মধ্যে আমরা কিন্তু এই ফেনল প্রস্তুত করার জন্য আরো কিন্তু অন্য বিক্রিয়াও আছে। যেমন আমাদের গ্রিগনার বিকারকের একটা বিক্রিয়া আছে, যে যদিও আমি হয়তো এটা নিয়ে তেমন একটা আলোচনা করি নাই। গ্রিগনার বিকারক থেকেও কিন্তু ফেনল প্রস্তুত করা যায়। তাহলে গ্রিগনার বিকারক হিসেবে আমি যদি এরকম একটা পদার্থ নিই, যে বেনজিনের সাথে এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া আছে। এমনি সাধারণত অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলে, অ্যালকাইল অর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এই যে এটা অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটার সাথে যদি আমি সরাসরি পানির বিক্রিয়া ঘটাই, এটার সাথে পানির বিক্রিয়া ঘটালে তাহলে সেক্ষেত্রে দেখো H2O এটার বিক্রিয়া ঘটালে কি হবে, আমাদের এখানে OH টা হবে, আচ্ছা সরি, এখানে তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া, প্রথমে পানির বিক্রিয়া না, প্রথমে এখানে জায়মান অক্সিজেনের সাথে একটা বিক্রিয়া ঘটবে। তাহলে জায়মান অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটে তাহলে সেক্ষেত্রে CH3 এই যে বেনজিন রিং এখানে আসবে OMgBr, এটা আসবে। প্লাস এটার সাথে যখন আমি আবার ফার্দার হাইড্রোজেন আয়নের বিক্রিয়া ঘটাবো, মানে অ্যাসিডের বিক্রিয়া ঘটাইলে হাইড্রোজেন আয়ন, তাইলে এখান থেকে হাইড্রোজেন আয়ন আসলে কোথা থেকে আসে, সেটা আমরা যদি সরাসরি পানি থেকে অর্থাৎ পানির উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এবং সেটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাইলে আমরা সেখানে হাইড্রোজেন আয়ন পাইলে আমার বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে OH প্লাস OH মানে কি হাইড্রোজেন আয়ন এখান থেকে আসলো, আর পানির যে OH আয়ন আছে সেটার সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড এটা তৈরি হতে পারে। অর্থাৎ আমরা মানে যে কোনো একটা অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকেও কিন্তু এই প্রক্রিয়ায় আমরা ফেনল তৈরি করতে পারবো। তবে এটা অতটা বেশি মানে পরিচিত বিক্রিয়া না, এটা না শিখলে তোমাদের চলবে। এর বাইরে আমাদের যে 4টা বিক্রিয়া, ওই 4টা বিক্রিয়ায় আমরা ভালো করে দেখে নেব। তাহলে আমাদের মোটামুটি ফেনল প্রস্তুতি শেষ। এর মধ্যে আমরা কি কি দেখিয়েছি দেখো, ফেনল প্রস্তুতি আর ফেনল অম্লধর্মী কেন সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এইবার আমরা চলে যাব ফেনল কিভাবে শনাক্তকরণ করা হয়। ফেনলের শনাক্তকরণে আমাদের এখানে 3টা প্রক্রিয়া আছে, আমরা 3টা প্রক্রিয়া দেখাবো। যে ফেনল শনাক্তকরণের যে বিক্রিয়াটা, তার মধ্যে প্রথম বিক্রিয়া ফেনল শনাক্তকরণ। এবার আমাদের আসতেছে ফেনল কিভাবে শনাক্তকরণ করা হয়। ফেনল শনাক্তকরণে 1 নম্বর বিক্রিয়া হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে তোমাদের মানে মনে আছে কিনা দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে কিন্তু আমরা অসম্পৃক্ততা শনাক্ত করতে পারি। কারণ যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি ব্রোমিনের সাথে লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে সরাসরি বর্ণহীন একটা যৌগ পাওয়া যায়, যাতে আমরা কনফার্ম হতে পারি যে ওইটা একটা অসম্পৃক্ত যৌগ। কারণ অসম্পৃক্ত যৌগ ছাড়া আমার ব্রোমিনের সাথে লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, সম্পৃক্ত যৌগগুলো বিক্রিয়া করে না। কিন্তু এখন আমরা যেটা দেখো ব্রোমিন দ্রবণের পরীক্ষা, সেটা হচ্ছে ফেনলের সাথে, ফেনল আমরা লিখব, তাহলে ফেনল OH এটার সাথে যখন আমি ব্রোমিন বিক্রিয়া করব Br2 ব্রোমিন, এবং এখানে 3 অণু ব্রোমিন বিক্রিয়া করে, এবং ব্রোমিন বিক্রিয়া করলে তাহলে সেক্ষেত্রে ফেনলের OH মূলকটা যেহেতু অর্থকারী নির্দেশক, তাহলে OH এখানে থেকে ব্রোমিন একটা এখানে আসবে, একটা ব্রোমিন এখানে আসবে, এবং একটা ব্রোমিন এখানে আসবে। তাইলে আমরা ফেনলের শনাক্তকরণ যেটা, এবং এইটা সাদা অথবা হলুদ বর্ণের একটা পদার্থ উৎপন্ন করবে, অধক্ষেপ দিবে, সাদা অথবা হলুদ বর্ণের
2,4,6 ট্রাইব্রোমোফেনলের হলুদ বা সাদা বর্ণের একটা পদক্ষেপ পড়ে এবং এটা থেকেই আমরা ফেনলটা শনাক্ত করতে পারি। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে আমরা ফেনলটা শনাক্ত করতে পারি। 1 নম্বর বিক্রিয়া গেল। এবার আমাদের 2 নম্বর বিক্রিয়া যেটা আসতেছে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া। ফেরিক ক্লোরাইডের সাথে ফেরিক ক্লোরাইডের সাহায্যে, মানে ফেরিক ক্লোরাইডের সাহায্যেও কিন্তু আমরা কি ফেনলটা শনাক্ত করতে পারি। তাহলে ফেনল শনাক্ত করার জন্য এইবার আমরা বিক্রিয়া করব ফেরিক ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া। এবং সেই বিক্রিয়াটা কি দেখো, সেই বিক্রিয়াতে আমি ফেনলটাকে C6H5OH এই যৌগ হিসেবে লিখলাম প্লাস ফেরিক ক্লোরাইড, এটা যখন বিক্রিয়া করবে দেখো এই ফেনলের Hটা যদি চলে যায় বাকি যে আয়নটা থাকে সেটা হচ্ছে ফিনেট আয়ন এবং ফিনেটের যোজনী হচ্ছে 1, কারণ হাইড্রোজেন চলে গেলে এই অংশটা মানে যোজনী 1। এবং এখানে যে যৌগটা প্রস্তুত হয় সেটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট C6H5O6। দেখো যৌগটা দেখো, ডাইফেরিক মানে আয়রন 2টা আর হেক্সাফিনেট অর্থাৎ ফিনেট আয়ন হচ্ছে 6টা। তোমরা খেয়াল করো আমাদের এখানে যেহেতু আগেই বলছি এটার যোজনী হচ্ছে 1 -1, তাহলে 6টা হলে -6। আবার যেহেতু ফেরিকের যোজনী +3, তাহলে 2টা ফেরিক হলে তাহলে 2 * +3 তাহলে +6, এখানে +6 এখানে -6, তাহলে সংখ্যাটা মিলে গেল। আর সাথে উৎপন্ন হবে এখান থেকে হাইড্রোজেন, এখানে কিন্তু 6 অণু দিতে হবে কারণ হেক্সাফিনেট করার জন্য আমাকে 6টা আর ডাইফেরিক করার জন্য এখানে 2টা। তাহলে বিক্রিয়াটা মিলে গেল ডাইফেরিক হেক্সাফিনেট এবং এখানে 6টা ক্লোরিন এখানে 6টা হাইড্রোজেন মিলে প্লাস 6HCl 6টা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। আর আমাদের এখানে যে যৌগটা উৎপন্ন হলো সেই যৌগটার নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট এবং এটা বেগুনি একটা দ্রবণ উৎপন্ন করবে, বেগুনি দ্রবণ, অর্থাৎ আমার টোটাল দ্রবণটাই বেগুনি হয়ে যাবে। এখানে কিন্তু বেগুনি পদক্ষেপ তৈরি করবে না, বেগুনি অর্থাৎ দ্রবণটাই বেগুনি হবে। তাই আমরা ফেনলের মধ্যে যদি ফেরিক ক্লোরাইড দিই সাথে সাথে বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হয় এবং ওইখানেই আমরা কনফার্ম করতে পারি যে এটা ফেনল, কারণ ফেনলের মধ্যেই একমাত্র ফেরিক ক্লোরাইড দিলে সেটা বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন করে। তাহলে আমাদের প্রথম বিক্রিয়াটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেখানে হলুদ বা সাদা বর্ণের 2,4,6 ট্রাইব্রোমোফেনলের পদক্ষেপ পড়ে। আর দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট নামক এক ধরনের বেগুনি দ্রবণ উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু ফেনল সেটা কনফার্ম হতে পারি। এবার আমরা চলে যাব থার্ড বিক্রিয়া এবং সেই বিক্রিয়াটা একটু সামান্য জটিল হলেও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং সেই বিক্রিয়াটাকে বলা হয় লিবারম্যান পরীক্ষা বলা হয়, লিবারম্যান পরীক্ষা। তাহলে লিবারম্যান পরীক্ষার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি। লিবারম্যান পরীক্ষাটা কি দেখো, এই পরীক্ষাটা হচ্ছে 3 নাম্বার, যেটা লিবারম্যান পরীক্ষা। প্রথমে আমাদের এখানে ফেনলটা বিক্রিয়া করবে নাইট্রাস অ্যাসিডের সাথে। আমরা একটু করে ফেনলটা এমন ভাবে লিখব যাতে আমাদের বিক্রিয়াটা করতে সুবিধা হয়। এই যে দেখো HO বা OH ফেনল, আমি এই পাশে কোনো কিছু কারণ যেখানে একটা প্রান্তে OH থাকলে সেটা ফেনল। এটার সাথে আমরা বিক্রিয়া করব HONO, এটার নাম হচ্ছে HNO2 বা নাইট্রাস অ্যাসিড। এবং এই নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে নাইট্রোসোমূলক এবং OH মূলকটা, নাইট্রোসোমূলক হচ্ছে পজিটিভ আর HO যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে এই যৌগটা কোত্থেকে পাবো, এই যৌগটা পাবো আমরা সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, দুইটার যে কোনো একটা থেকে পাওয়া যাবে। H2SO4 এবং সোডিয়াম নাইট্রেট দিলে সেখানে নাইট্রাস অ্যাসিড পাওয়া যায়। তাহলে নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2 এবং সেখানে HONO, NO মূলকটাকে বলা হয় নাইট্রোসোমূলক। তাহলে এখন সে যদি বেনজিনের রিংয়ের এই জায়গায় প্রবেশ করে, একটু ভালো করে দেখো আমরা বিক্রিয়াটা, যখনই এখানে তো HO বা OH আছে আর এখানে NO, এটা এখানে আসলো প্লাস
H2O। তোমরা খেয়াল করে দেখো এই OH এখান থেকে যে হাইড্রোজেনটা বের হবে OH এর সাথে সেটা পানি তৈরি করবে, আর এবং এটা হচ্ছে এই যৌগের নাম হচ্ছে প্যারা নাইট্রোসো ফেনল। এই প্যারা নাইট্রোসো ফেনল নামক এক ধরনের পদার্থ উৎপন্ন হবে এবং এটা বলা আছে যে এটা সবুজ বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হয় প্রথম ধাপেই। তাহলে আমার যে যৌগটা পাওয়া গেছে প্যারা নাইট্রোসো ফেনল সবুজ বর্ণের একটা দ্রবণ, মানে দ্রবণের সাথে এটা সবুজ বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হয়। এবার দেখো এই সবুজ বর্ণের দ্রবণটার সাথে অর্থাৎ প্যারা নাইট্রোসো ফেনল, এটা আমি আবারও লিখি, এটার সাথে যদি অর্থাৎ এখানে HO এবং এখানে NO প্লাস, এখন এই যৌগের সাথে যদি আমি আবার ফেনল বিক্রিয়া করি, এইবার ফেনলটাকে আমি কিভাবে লিখবো দেখো, ফেনলটাকে জাস্ট আগে ফেনলটা OH এখানে লিখছিলাম, এইবার ফেনলের OHটাকে আমি এইভাবে লিখব এবং অর্থাৎ আমার প্যারা নাইট্রোসো ফেনলের সাথে যদি আমি আবার ফেনলের সাথে বিক্রিয়া করি এবং সেটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয়, তাহলে তখন দেখো এই নাইট্রোজেনের সাথে যে অক্সিজেন আছে অর্থাৎ এই নাইট্রোজেনের সাথে এই বেনজিন রিং এর মাঝখানে একটা বন্ধন সৃষ্টি হবে এবং বন্ধন সৃষ্টি হয়ে যে যৌগটা তৈরি করবে, দেখো সেই যৌগটা আমি একটু এইভাবে লিখতেছি যে এখানে এই অংশ এবং এখানে বেনজিন রিং, তারপরে এখানে HOOH, তারপরে এখানে ডাবল বন্ড হয়ে N। দেখো এই নাইট্রোজেন অংশটা এখানে এখানে এটা সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এই পাশে যেটা হবে এই বেনজিন রিং এর সাথে এখানে এই যৌগটা এদিকে এবং এখানে অক্সিজেনটা ডাবল বন্ডে এখানে যুক্ত থাকবে। দেখো তাহলে নাইট্রোজেনের সাথে এবং এখানে তখন এই ইয়েটা আমি গোল দাগ না দিয়ে এদিকে একটা বন্ধন দিব এবং এই যৌগটার নাম হচ্ছে ইন্ডোফেনল। এবং এখানে বাকি যে পদার্থটা উৎপন্ন হয় তুমি দেখো, অর্থাৎ আমার এইখান থেকে যেহেতু নতুন করে এই পজিশনে একটা যুক্ত হচ্ছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, কারণ অক্সিজেন তো এখানে ডাবল বন্ডে যুক্ত হয়ে আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এবং NO এর সাথে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেন মিলে পানি তৈরি করলো এবং আমাদের যে যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম হচ্ছে ইন্ডোফেনল। এবং এই ইন্ডোফেনল যেটা উৎপন্ন হচ্ছে সেই ইন্ডোফেনলের দ্রবণটা এটা লাল বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হয়, এটা লাল বর্ণের। আমাদের বিক্রিয়া কিন্তু এখন শেষ হয়নি, আমার দ্বিতীয় ধাপের যে বিক্রিয়াটা, তাহলে প্রথম ধাপে ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে প্যারা নাইট্রোসো ফেনল তৈরি করলাম, এবার প্যারা নাইট্রোসো ফেনলের সাথে আবার ফেনল তৈরি করে আমার ইন্ডোফেনল তৈরি করলাম যেটার বর্ণটা হচ্ছে লাল বর্ণের, এবং থার্ড স্টেপে আমাদের ওই ইন্ডোফেনল যেটা আছে সেটা আবার বিক্রিয়া করবে, তাহলে আমরা ওই যৌগটাকে আবার লিখবো। আবার লিখলে একটা সুবিধা আছে আমাদের বিক্রিয়া অর্থাৎ ইয়েটা মানে প্র্যাকটিস হয়ে যাবে বারবার, তাহলে আমরা আবারও এখানে ইয়ে করলাম এবং এখানে যেহেতু এই জায়গায় HO এবং নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড, এখানে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড হয়ে বেনজিন রিংটা, তারপরে এখানে এই যে এই পজিশন এখানের সাথে আবার অক্সিজেন, এটাই কিন্তু আমাদের সেই ইন্ডোফেনল যৌগটা ছিল। এবার দেখো এই ইন্ডোফেনলের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে NaOH এর মধ্যে Na টা প্লাস OH টা মাইনাস, তখন আবার এই যৌগে দেখো H টা যদি চলে যায় তখন আমার এই যৌগটা এইভাবে আমরা ইয়ে করতে পারবো সোডিয়াম প্লাস এবং ও দিয়ে যদি আমি মাইনাস লিখি, কারণ হাইড্রোজেনটা যদি এখান থেকে চলে যায় ও এর সাথে নেগেটিভ, আর বাকি জিনিসগুলো আমি হুবহু যা আছে তাই লিখে দিব। এইটা একটা রিং, এখানে আমি ফোলিয়াটা দিলাম, তারপরে এটার সাথে নাইট্রোজেন ডাবল বন্ড এবং এই অংশের সাথে আমরা এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিব, তাহলে আমার যে যৌগটা তৈরি হলো এটা প্লাস, এখানেও কিন্তু আমাদের এখান থেকে H আর এখানে OH মিলে পানি তৈরি করবে এবং এই লবণটা যেহেতু এটা ছিল ইন্ডোফেনল,
যখন হাইড্রোজেন চলে যায় তখন সেটা হয়ে যাবে ইন্ডোফিনেট, এবং এটা ইন্ডোফেনল সোডিয়াম লবণ বা সোডিয়াম ইন্ডোফিনেট লবণ তৈরি হয়, এবং এটার কালারটা কিন্তু আমাদের তখন নীল বর্ণের, এটা নীল বর্ণের একটা কালার আবার ফিরে আসবে। অর্থাৎ আমাদের প্রথমে কিন্তু সবুজ বর্ণ হয়েছিল, সবুজ থেকে লাল, লাল থেকে আবার নীল বর্ণের সোডিয়াম ইন্ডোফিনেট লবণ তৈরি হলো, এবং এইভাবে আমরা এই প্রক্রিয়াটাকে লিবারম্যান পরীক্ষা বলা হয়। তাই লিবারম্যান পরীক্ষাটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারি। তাহলে আমরা, যদিও লিবারম্যান পরীক্ষাটা একটু জটিল আছে, কিন্তু তারপরে তোমরা যদি দুই একবার প্র্যাকটিস করো তাহলে অটোমেটিক চলে আসবে। আমি যেভাবে লিখছি ওইভাবে এটা করবা, তাহলে এটি হচ্ছে আমাদের লিবারম্যান পরীক্ষা, অর্থাৎ ফেনল শনাক্তকরণের আরেকটা পরীক্ষা। তাহলে ফেনল শনাক্তকরণে আমরা 3টা পরীক্ষা দেখালাম। তার মধ্যে প্রথমটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দ্বিতীয়টা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, এবং তৃতীয়টা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। তাহলে আমাদের 3টা বিক্রিয়া শেষ, অর্থাৎ শনাক্তকরণ শেষ। এরপরে আমাদের ফেনলের বেশ কিছু বিক্রিয়া আছে। ওই বিক্রিয়াগুলোর জন্য আমরা, যেহেতু তোমাদের ধৈর্যচ্যুতি ঘটছে, কারণ আমরা জানি এক নাগারে এতক্ষণ হয়তো একটা লেকচার শুনতে ইচ্ছে করবে না, সেজন্য আমি ফেনলের আলাদা যে বিক্রিয়াগুলো আছে, কারণ ফেনলের বেশ কিছু বিক্রিয়া আছে। ফেনল থেকে বিশেষ করে প্যারাসিটামল প্রস্তুত করা হয়, তারপরে ফেনল থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসপিরিন প্রস্তুত করা হয়, তারপরে ফেনলের সাথে রাইমার টাইমেন বিক্রিয়া একটা আছে, তারপর কোপ বিক্রিয়া আছে। এই ধরনের বেশ কিছু বিক্রিয়া আছে, নামীয় বিক্রিয়া। সেই জিনিসগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তাহলে আজকে আপাতত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফেনলের নাম, ফেনলের যে প্রস্তুত প্রণালী, কোন কোন যৌগ থেকে প্রস্তুত করা যায় সেটা, তারপর ফেনল অম্লধর্মী কেন সেটা, এবং ফেনলের যে 3টা শনাক্তকরণ প্রক্রিয়া আছে সেই 3টা শনাক্তকরণ প্রক্রিয়া আমি দেখালাম। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং আমরা পরবর্তীতে নেক্সট যে ভিডিওটা সেটা হচ্ছে অর্থাৎ ফেনলের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ ফেনলের ইন টোটাল বাকি যা জিনিসগুলো আছে সবগুলো নিয়েই আলোচনা করব। যেহেতু আমাদের এই আলোচনাটা অলরেডি দীর্ঘায়িত হয়ে গেছে, সুতরাং তোমরা অবশ্যই আমার জাস্ট রাশিয়ান, যেখানে আমি ভিডিওগুলো আপলোড করি, সেখানে অবশ্যই খুঁজে দেখবা, সবসময় আপ টু ডেট থাকবা। যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকনে প্রেস করে রাখবা, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমার কাছে অটোমেটিক চলে যায়। সেই জন্য সবসময় আপ টু ডেট থাকবা। কিপ ওয়াচিং। ওকে, বেস্ট অফ লাক।